হ্যালো, আজকে আমি গাড়িতে রয়েছি। আমি একটা জায়গায় এসেছি। সেখানে এসে একটা অদ্ভুত একটা জায়গায় আমার গাড়িটা দাঁড়িয়ে আছে। কারণ গাড়ি যে চালাচ্ছেন দাদা, উনি চা খেতে গেছেন। সেই সুযোগে আমি গাড়িতে সেট করে একটা গল্প শোনাচ্ছি। আমার মনে হলো এরকম একটা অদ্ভুত পরিবেশে গাড়ির মধ্যে ভূতের গল্প বলাটাই বেস্ট। গল্পের নাম হলো টেলিফোনে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। টেলিফোন তুললেই একটা গম্ভীর গলা শোনা যাচ্ছে, 6491 6491 6491। সকাল থেকে ডায়াল টোন নেই। টেলিফোনের হরেক গন্ডগোল থাকে বটে, কিন্তু এই অভিজ্ঞতাটা নতুন। গলাটা খুবই যান্ত্রিক আর গম্ভীর, খুব উদাসীন। প্রদীপের কয়েকটা জরুরি টেলিফোন করার কথা ছিল, কিন্তু করতে পারল না। কিন্তু কথা হলো, একটা অদ্ভুত কণ্ঠস্বর কেবল বারবার 4টে সংখ্যা উচ্চারণ কেন করছে? এর কারণটাই বা কি? ঘড়ির সময় জানার জন্য বিশেষ নম্বর ডায়াল করলে একটা যান্ত্রিক কণ্ঠে সময়ের ঘোষণা শোনা যায় বটে, কিন্তু এ তো তা নয়। মিনিটে মিনিটে সময়ের ঘোষণা বদলে যায়, কিন্তু এই ঘোষণা তো বদলাচ্ছে না। অফিসে এসে সে তার স্টেনোগ্রাফারকে ডেকে টেলিফোনের ত্রুটিটা এক্সচেঞ্জে জানাতে বলেছিল। তারপর কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির বড় অফিসার। বহু বছর দিল্লিতে ছিল, সম্প্রতি কলকাতায় বদলি হয়ে এসেছে। কোম্পানি তাকে বাড়ি, গাড়ি, টেলিফোন দিয়েছে। তার আগে এই পদে ছিলেন কুরুপ্পু নামের দক্ষিণ ভারতের একজন লোক। তিনি রিটায়ার করে দেশে ফিরে গিয়ে ফুলের চাষ করছেন বলে শুনেছে প্রদীপ। খুবই দক্ষ আর অভিজ্ঞ মানুষ ছিলেন তিনি। রিটায়ার করার বয়স হলেও কোম্পানি তাকে ছাড়তে চায়নি, বরং আরও বড় পোস্ট দিয়ে ধরে রাখতে চেয়েছিল। কিন্তু কুরুপ্পু কিছুতেই রাজি হননি। লাঞ্চের আগে সে একটা পার্টিকে একটা বকেয়া বিলের জন্য তাগাদা করতে টেলিফোন তুলে ডায়ালের প্রথম নাম্বারটার বোতাম টিপতেই আচমকা সেই উদাসীন গম্ভীর যান্ত্রিক কণ্ঠস্বর শুনতে পেল, 6491 6491। তারপরই কণ্ঠস্বর থেমে গেল। প্রদীপ খুবই অবাক হয়েছিল। সামলে নিয়ে বাকি নাম্বার ডায়াল করে রিং বাজলো এবং ওপাশে একজন ফোন ধরল। প্রয়োজনীয় কথা সেরে নিয়ে প্রদীপ খুব চিন্তিতভাবে অফিসের ইলেকট্রনিক টেলিফোনটার দিকে চেয়ে রইল। এই ফোনেও কণ্ঠস্বরটা এলো কি করে? এসব কি হচ্ছে? কলকাতার বাড়িতে প্রদীপের আত্মীয় স্বজন কেউ নেই। তার মা, বাবা, বোন, ভাই সব দিল্লিতে থাকে। সে বিয়ে করেনি, একা থাকে। একজন রান্নার ঠিকের লোক রেঁধে দিয়ে চলে যায়। আর ঘরদোর সাফ করা, বাসন মাজা, কাপড় কাচার জন্য আরেকজন ঠিকে কাজের মেয়ে আছে। তারা কেউই এই বাড়িতে থাকে না। আলিপুরের নির্জন অভিজাত পাড়ায় 3 তলার মস্ত ফ্ল্যাটে প্রদীপ সম্পূর্ণ একা। তবু প্রদীপ হঠাৎ ফ্ল্যাটের নাম্বার ডায়াল করলো এবং শুনতে পেল ওপাশে রিং হচ্ছে। মাত্র 3বার রিং হতেই কে যেন ফোনটা ওঠালো, কিন্তু কথা বলল না। প্রদীপ বলল, হ্যালো হ্যালো। কেউ জবাব দিল না। কিছুক্ষণ পর ফোনটা কেউ আস্তে করে নামিয়ে রাখলো। দুপুরবেলাতেও প্রদীপের শরীর হিম হয়ে এলো। এসব কি হচ্ছে? যদি রং নাম্বারই হয়ে থাকে, তাহলেও তো ওপাশ থেকে কেউ না কেউ সাড়া দেবে। বিকেলে পার্টি ছিল একটা। ফ্ল্যাটে ফিরতে একটু রাত হয়ে গেল তার। আর ফেরার সময় মাথায় দুশ্চিন্তাটা দেখা দিল। সে অলৌকিকে বিশ্বাসী নয়, কিন্তু কোনো ব্যাখ্যাও তো করতে পারছে না। দরজা খুলে ফ্ল্যাটে ঢোকার পর একটু গা ছমছম করছিল ঠিকই, তবে আলো জেলে ঝলমলে আধুনিক ফ্ল্যাটটার দিকে চেয়ে তার ভয় ভয় ভাবটা কেটে গেল। কিন্তু ফোনটার ধারে কাছে সে আর গেল না। প্রদীপের ঘুম ভাঙল রাত 2টো নাগাদ। হল ঘরে ফোন বাজছে। ঘুম চোখে সে তড়াক করে লাফিয়ে ওঠে। দিল্লিতে মা বাবার শরীর খারাপ হলো না তো? ফোন ধরতেই শিউরে উঠল সে। সেই যান্ত্রিক উদাসীন গম্ভীর গলা শুনতে পেল, 6491 6491 6491। ফোনটা রেখে দিল সে। বাকি রাতটা তার আর ঘুম হলো না। বিছানায় এপাশ ওপাশ করে কাটিয়ে দিল। কলকাতার টেলিফোন ব্যবস্থা যে খুব খারাপ তা প্রদীপ জানত। তবু সকালে ব্রেকফাস্টের সময় টেলিফোন বেজে উঠতেই প্রদীপ যখন কম্পিত বক্ষে গিয়ে টেলিফোনটা ধরল, তখন একটি অমায়িক কণ্ঠস্বর বলল, স্যার, আপনি টেলিফোন খারাপ বলে কমপ্লেন করেছিলেন কাল, কিন্তু আমরা টেস্ট করে দেখেছি আপনার লাইনে তো কোনো গন্ডগোল নেই, লাইন তো চালু আছে। কিন্তু আমি যে টেলিফোনে একটা অদ্ভুত গলা শুনতে পাচ্ছি।
হয়তো ক্রস কানেকশন হয়ে যাচ্ছে স্যার। আমাদের যন্ত্রপাতি তো সব বহু পুরনো, তাই মাঝে মাঝে ওরকম হয়। আপনি ডায়াল করে দেখুন, এখন লাইন ঠিক আছে। বাস্তবিকই লোকটা কানেকশন কেটে দেওয়ার পর ডায়াল টোন চলে এলো এবং অফিসের নাম্বার ডায়াল করতেই লাইনটাও পেয়ে গেল প্রদীপ। ফোনটা স্বাভাবিক হলো বটে, কিন্তু প্রদীপের মাথা থেকে 6491 গেল না। কাজকর্মের ব্যস্ততার ফাঁকে ফাঁকে নম্বরটা মনে পড়তে লাগলো। এক আধবার প্যাডে নাম্বারটা লিখেও ফেললো। বিকেলের দিকে কয়েকটা চিঠি সই করতে গিয়ে হঠাৎ চিঠির ওপরে টাইপ করা তারিখটা দেখে সে একটু সচকিত হলো। 2491, অর্থাৎ 91 সালের 2রা এপ্রিল। 6491 মানে কি এপ্রিলের 6 তারিখ? কথাটা টিকটিক করতে লাগলো মাথার মধ্যে। অফিস থেকে বেরিয়ে সে গেল একটা ক্লাবে টেনিস খেলতে। তারপর একটা হোটেলে রাতে খাবার খেয়ে ফ্ল্যাটে ফিরে এলো। টেনিস খেলার পরে ক্লান্ত শরীর, খুব ঘুম পাচ্ছিল প্রদীপের। শোয়ার আগে সে সভয়ে টেলিফোনটার দিকে চেয়ে রইল। দিল্লিতে ফোন করে মা বাবার একটা খবর নেওয়া দরকার। ফোন করাটা কি উচিত হবে এখন? যদি আবার না, ফোন তুলে ডায়াল টোনই পাওয়া গেল। দিল্লির লাইনটাও পাওয়া গেল একবারেই। মা বাবা ভাই ও বোনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে মনটা হালকা লাগলো। আজ শুয়েই ঘুমিয়ে পড়ল প্রদীপ। 3-4 দিন আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না। টেলিফোন স্বাভাবিক, দুশ্চিন্তা বা উদ্বেগটাও আস্তে আস্তে সরে যেতে লাগলো মন থেকে। কিন্তু রবিবার সকালে গল্ফ খেলতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল প্রদীপ। হঠাৎ টেলিফোন বেজে উঠল। প্রদীপ অন্যমনস্কভাবে টেলিফোন তুলতেই সেই অবিস্মরণীয় যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেল। দিস ইজ দ্য ডে, দিস ইজ দ্য ডে, দিস ইজ দ্য ডে, দিস ইজ দ্য ডে। সকালের আলোর মধ্যেও ভয়ে হঠাৎ হিম হয়ে গেল প্রদীপ। চিৎকার করে বলল, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? অবিচলিত কণ্ঠস্বর একইভাবে বলে যেতে লাগলো, দিস ইজ দ্য ডে, দিস ইজ দ্য ডে। প্রদীপ চিৎকার করে ধমকালো, দু একটা নির্দোষ গালাগালও দিল, কাকুতি মিনতি করলো, কিন্তু কণ্ঠস্বরের অধিকারী ওই একটা বাক্যই উচ্চারণ করে গেল। এপ্রিলের কলকাতা এমনিতেই গরম। ফোনে চেঁচামেচির পর আরও ঘেমে উঠল সে। ফোনটা রেখে কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল। এর মানেটা কি? হঠাৎ খেয়াল হলো, আজ এপ্রিলের 6 তারিখ, 6491। আজকের দিনটা সম্পর্কে কেউ তাকে কিছু বলতে চাইছে কি? কি বিশেষত্ব এই দিনটা? আজ তো চমৎকার একটা দিন। আজ সারা দিন তার দারুণ প্রোগ্রাম। তাদের অফিসের সবচেয়ে বড় ক্লায়েন্ট মান্টু সিং সারখেরিয়ার আমন্ত্রণে আজ তারা যাচ্ছে কলকাতার বাইরে দিল্লি হাইওয়ের কাছে সারখেরিয়ার বিশাল বাগান বাড়িতে। সকালে যেখানে গল্ফ আর টেনিসের আয়োজন, দুপুরে বিশাল লাঞ্চ, সন্ধেবেলায় হাই টি, তারপর গান বাজনা, একেবারে ডিনার সেরে তারপর ফেরার কথা। এমন চমৎকার মজায় ভরা দিনটা নিয়ে চিন্তা করার কি আছে? ফুরফুরে হাওয়ায় হাওড়া ব্রিজ পেরিয়ে দিল্লি রোড হয়ে সারখেরিয়ার বাগান বাড়িতে পৌঁছানোর সময় দুশ্চিন্তাটা কখন যেন উবে গেল। অনেক অতিথি জড়ো হয়েছে, হাসি হট্টগোল চলছে। গল্ফ কিট নিয়ে বেরিয়ে পড়ল প্রদীপ, এক কাপ কফি খেয়ে নিয়ে। সারখেরিয়ার খামারের পাশেই গল্ফের বিশাল মাঠ, মাঝে মধ্যে ঝোপ জঙ্গল, জলাভূমি। অনেক গল্ফ খেলোয়াড় জড়ো হয়েছে। খেলতে খেলতে সব দুশ্চিন্তা কখন সরে গেল মাথা থেকে। বলটা গিয়ে একটা ঝোপ জঙ্গলের মধ্যে পড়েছিল। প্রদীপ বল খুঁজতে গেল সেখানে। জায়গাটা যেন অন্ধকার আর দুর্গম, কিন্তু জঙ্গলটা এমন জায়গায় যে গর্ত পর্যন্ত যেতে হলে এই জঙ্গলটা পেরোতেই হবে। সেই জঙ্গলে নিচু হয়ে বলটা খুঁজতে যাওয়ার সময় আচমকাই একটা দুরাগত কণ্ঠ যান্ত্রিকভাবে বলে উঠল, দিস ইজ দ্য ডে। একটা ক্লিক করে শব্দ হলো কোথাও। সন্দেহজনক কিছু নয়, কিন্তু হঠাৎ প্রদীপের ষষ্ঠ ইন্দ্রিয়ই যেন কিছু জানান দিল। সে বিদ্যুৎ গতিতে মাটিতে উপুর হয়ে শুয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গেই বজ্রপাতের মতো একটা বন্দুকের শব্দ হলো। গাছের গোটা কয়েক ডাল প্রচণ্ড শক্তিশালী বুলেটের ঘায়ে ভেঙে পড়ল। তারপরই একজোড়া পায়ের দ্রুত পালানোর শব্দ। প্রদীপ যখন উঠে বসলো তখন খানিকটা হতভম্ব হয়ে চারদিক দেখল সে। কেউ তাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু খুবই সামান্যর জন্য সে বেঁচে গেছে। উঠে গায়ের ধুলো টুলো ঝেড়ে চারিদিকটা দেখল সে। কিন্তু কে তাকে মারতে চায়, আর কেনই বা মারতে চায়? বন্দুকের শব্দ শুনে কেউ ছুটে আসেনি, তার কারণ আশেপাশে অনেকেই শিকারে বেরিয়েছে। বন্দুকের শব্দ হচ্ছেও আশেপাশে। সারা দিনটা খুব অন্যমনস্কতার সঙ্গে কেটে গেল প্রদীপের। ঘটনাটার কথা সে কারো কাছে প্রকাশ করল না। রাতে বাড়ি ফিরে সে টেলিফোনটার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। টেলিফোনে এই দিনটার পূর্বাভাস দেওয়া হচ্ছিল তাকে, কিন্তু কেন? কে দিচ্ছিল? রাত 10:30 নাগাদ টেলিফোনটা বেজে উঠল। সবাই টেলিফোন ধরল প্রদীপ।
হ্যালো। ওপাশ থেকে একটি ভরাট গলা তার নাম্বারটা উচ্চারণ করে ইংরাজিতে জিজ্ঞেস করলো, এই নাম্বারটাই তো? হ্যাঁ। আপনি কে? আমি কুরুপ্পু। আপনি কে? প্রদীপ রায়। ওহ হ্যাঁ, আমি আপনার নাম জানি। দিল্লিতে ছিলেন। শুনুন, জরুরি একটা কথা আছে। সারখেরিয়ার একটা 1,24,00,000 টাকার বিল আছে। আপনি কি সেটা পাস করে দিয়েছেন? না, বিলটা একটু ইররেগুলার। ক্ল্যারিফাই করার জন্য ডিপার্টমেন্টকে বলেছি। খুব ভালো। ওই বিলটা একদম জালি। কিন্তু বিলটা আটকালে আপনার বিপদ হতে পারে। সারখেরিয়া বিপজ্জনক লোক। বোধহয় আপনি ঠিকই বলেছেন। আজ কেউ আমাকে খুন করার চেষ্টা করেছিল। হ্যাঁ, এরকম ঘটনা আরও ঘটতে পারে, কিন্তু ভয় পাবেন না। টেলিফোনটার দিকে মনোযোগী থাকবেন। এইবার প্রদীপ চমকে উঠে বলল, হ্যাঁ, টেলিফোনেও একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে। কুরুপ্পু স্নিগ্ধ গলায় বললেন, জানি মিস্টার রায়। ভূত মাত্রই কিন্তু খারাপ নয়। অন্তত ওই ফ্ল্যাটটায় যে থাকে সে খুবই বন্ধু ভূত। তাকে অবহেলা বা উপেক্ষা করবেন না। ভয়ও পাবেন না। তাহলেই নিরাপদে থাকতে পারবেন। বিপদের আগেই সে সাবধান করে দেবে। আমাকেও দিত। তার পরামর্শেই আমি রিটায়ার করে ফুলের চাষে মন দিয়েছি। আচ্ছা, গুড নাইট। প্রদীপ হাতের স্তব্ধ টেলিফোনটার দিকে হাঁ করে চেয়ে রইল। কি ভালো গল্পটা, আর খুব ভয়েরও। আমি যেহেতু একটু অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় রয়েছি, আর আমি তো বলেইছি আমি খুব ভীতু, আমার একটু ভয়ও লাগছিল গল্পটা পড়তে পড়তে। আর আমার প্রত্যেক দিনই এরকম হয়। আমি ভূতের গল্প যেদিন বলি পার্টিকুলারলি, সেদিন কিন্তু খুবই একটু আমার গা ছমছম করে। আপনাদের এরকম হয় মানে ভূতের সিনেমা দেখলে বা ভূতের গল্প পড়লে? আমি তো খুব ইমাজিন করি। আমার মনে আছে আমি একটা সিনেমা দেখেছিলাম অনেক ছোটোবেলা, শাটার বলে। সেই ছবিটা দেখে, সেই ছবিটায় একটা অদ্ভুত সিন ছিল। খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছিলেন, যে কারণে সিনগুলো খুবই মানে জীবন্ত হয়ে উঠেছিল। একটা সিন ছিল যে মানে ছেলেটি চরিত্র যখন এরকম খাটে শুয়ে আছে, খাটের তলার থেকে কেউ একটা হাত দিয়ে চাদরটা এরকম করে টানছে, সে গায়ে যে যে চাদরটা গায়ে দিয়েছিল সেটা। আর আমি তারপর এরকম অনেক দিন হয়েছে, আমি যখন একা থেকেছি, মানে আমি বলছি এই সিনেমাটা দেখারও 7-8 বছর পরও এরকম হয়েছে, এখনও হয় এটা। কোনো নতুন জায়গায় গেলে, ধরুন কোথাও ঘুরতে গেছি, হোটেল খুব খুবই একটা বন জঙ্গলের মধ্যে কোনো একটা হোটেল রিসর্টে আছি, চারদিক ফাঁকা, রাত্রিবেলা শুধু ঝিঁঝি পোকার আওয়াজ, খুব সিরিন লাগে, খুব পিসফুল লাগে। সেটা ঠিকই যে মানুষের শব্দ নেই, গাড়ি ঘোড়ার শব্দ নেই, কোনো এক্সট্রা কোলাহল নেই, শান্তি, মানে একদম মাথার মধ্যে থেকে শান্তিটা রয়েছে আর কি। কিন্তু ওইরকম কোনো জায়গায় হঠাৎ করে রাত্রিবেলা মনে হয় যে কেউ বোধহয় কেউ যদি আমার চাদরটা এরকম খাটের তলা থেকে টানে। আর আমার এটা খুব হয়, আমি জানি না আপনাদের হয় কি না, কোথাও নতুন কোনো জায়গায় গেলে, কোনো বাড়িতে গেলে, বা মানে কোনো রিলেটিভসের বাড়িতে, বা মানে যেখানে আগে কখনো যাইনি, বা কোথাও ঘুরতে গেলে হয় না বক্স খাট হয়, যে খাটের তলা বলে কিছু থাকে না, কোনো স্পেস নেই আর কি, ইটস কাভার্ড। আবার কোনো জায়গায় যে খাটের একটা প্রপার জায়গা থাকে যেখানে একটা মানুষ ঢুকতে পারে। যা হয়, যারা খুব আমি তো খুব ওভার থিঙ্ক করি, আর খুব ইমাজিনারি অনেক কিছু আমি অনেক কিছু ভাবি, ইমাজিন করি, এটা যদি হয়, এটা যদি হয়, গল্প বই পড়ে, সিনেমা দেখে দেখে যেটা হয়। তো আমার তখন ওইগুলো আমি খুব ইমাজিন করি যে আচ্ছা খাটের তলাটা গিয়ে দেখি যে আচ্ছা ওকে ফাইন। তখন রাত্রিবেলা হয়তো একটু ভয় লাগে, মাঝরাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেলে, যখন পাশে দেখি যে সুদীপ ঘুমোচ্ছে, বা একা যখন থাকতাম হঠাৎ ঘুম ভেঙে গেলে, তখন একটু ঘুমটা আসতে আবার সময় লাগতো। তারপর এরকম তো অনেক আছে যে আমরা অনেক গল্প শুনেছি আগে এরকম, যে রাত্রি 3:30 থেকে 4:45 অবধি বা 4টে অবধি এরকম কিছু একটা সময় আছে, যে সময়টা খুব ক্রুশিয়াল সময়, যে সময় সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়, যে সময় গুলোতে মানুষ সবচেয়ে বেশি মানে আহ, ঘুমের মধ্যে একদমই একটা অন্য স্টেটে চলে যায় আর কি, অন্য ডাইমেনশনে, যেখানে মানুষের নিজের শরীরের ওপর বা মাথার ওপর, মনের ওপর সেরকম কন্ট্রোল থাকে না। তো তখন অনেক কিছু ঘটতে পারে। সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, আমি বলছি। আজকে খুবই একটা আড্ডার মুডে রয়েছে আমি, মানে আর এইগুলো না আমার, এই গল্পগুলো শুরু হলে আর শেষ হতে চায় না। আমি বলছি সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। রাত্রিবেলা এরকম আমি সুদীপ দুজনেই ঘুমোচ্ছি, আমার মেয়েও ঘুমোচ্ছে। হঠাৎ 3:30 4টে বা 4:30 5টা এরকম টাইম, আমি ঠিক এক্স্যাক্ট টাইমটা দেখিনি, কিন্তু জাস্ট ভোরের আলো ফুটছে।
হঠাৎ দেখলাম সুদীপ ঘুম থেকে উঠলো, উঠে আমাদের বেডরুমের দরজা খুলে বাইরের ঘরে গিয়ে সদর দরজার কাছে গিয়ে দরজা খুলতে গেছে। তাই আমি বললাম, কোথায় কোথায় যাচ্ছ, দরজা খুলছো কেন? বললো যে কলিং বেল বাজলো। আমি বলছি না, কলিং বেল বাজেনি, আমি তো শুনতে পাইনি। বলছি শিওর? আমি বলছি হ্যাঁ হ্যাঁ, কলিং বেল কেউ বাজায়নি। আর এত রাত্রে মানে এরকম অসময়ে কেউ আসলে ফোন করবে, আগে ওরকম আসবে না। আর বাইরে মেন গেটে তালা থাকে, কেউ আসলে বাইরে থেকে জানাবে, হুট করে কে আসবে? অ্যান্ড দেন হি কেম টুয়ার্ডস দ্য বেড অ্যান্ড শুয়ে ঘুমিয়ে পড়লো। কিন্তু পরে যখন ওকে আমি বলেছিলাম, তো ও বলেছে হ্যাঁ আমি জানি, আমি আমার মনে হলো কলিং বেল শুনলাম। তো তখন আমি ওকে বলেছিলাম যে সবাই বলে, বড়রা বলে যে এরকম হুট করে রাত্রিবেলা বা ভোরবেলার দিকে কেউ দরজা নক করছে বা কেউ নাম ধরে ডাকছে, শুনলে এরকম করে দরজা খুলতে নেই। আর কি অদ্ভুত অদ্ভুত এক্সপিরিয়েন্স। এই ফোনের এক্সপিরিয়েন্স, এরকম এক্সপিরিয়েন্স আমার কখনো হয়নি, কিন্তু এটা মনে হয় আমার মাঝে মাঝে যে আম, মাঝখানে একবার খুব আমরা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে একটা ছড়িয়েছিল যে কোনো মৃত মানুষের নাম্বার থেকে ফোন আসছে, পার্টিকুলার কেউ একজন। তো তখন আমি একা থাকতাম কলকাতায়, কাজ করতাম, একা থাকতাম, অনেক রাত করে বাড়ি ফিরতে হতো শুটিং শেষ হলে। এখন যেমন একটা টাইমে শুটিং শেষ হয়, তখন তো প্রায় আমরা 20-22 ঘন্টা করে শুটিং করতাম। মাঝরাত্রে বাড়ি ফিরতাম, গাড়ি নামিয়ে দিয়ে যেত বাড়িতে, সিঁড়ি দিয়ে উঠতাম, যখন একাই উঠতাম লাইট অন করে উঠতাম, আবার লাইট অফ করে ঘরে ঢুকতাম, দরজায় ছিটকিনি দিতাম, এরকম আর কি। তো তখন আমার এগুলো খুব মনে হতো, আমি সারা রাত বাড়ির গোটা বাড়ির লাইট জ্বালিয়ে আমি শুতাম। ইটস ফানি, কিন্তু আ বিট স্ক্যারি। যাই হোক, অনেক আড্ডা হলো, আড্ডা দিলাম। আজকে আমি বললাম ওই একই বই থেকে, এই বইটা থেকে আমি আগেও গল্প বলেছি, সেরা ভূতের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত। আর এই গল্পটা যেটা বললাম সেটাও শীর্ষেন্দু মুখোপাধ্যায়েরই লেখা। কেমন লাগলো বলবেন, ভয় লাগলো কিনা সেটাও বলবেন, আরও অন্য কী ধরনের গল্প শুনতে চান সেটাও বলবেন। আমার ভালো লাগবে আপনাদের রেসপন্স পেলে, আপনাদের উৎসাহ পেলে, আপনাদের সাপোর্ট পেলে। পাশে থাকবেন। আবার কালকে একটা অন্য গল্প নিয়ে দেখা হচ্ছে। আমি জানি না কোথায় দেখা হবে, বাড়িতেই নাকি আবার রাস্তাতেই, এরকম গাড়ির মধ্যে, কিন্তু দেখাতে হচ্ছে একটা অন্য নতুন গল্প নিয়ে। টাটা, গুড নাইট।